এক সময়কার কথা, যখন ইরাকের বাগদাদ শহরে ফিরোজ নামে এক যুবক থাকত। তার একটা খারাপ অভ্যাস ছিল, সে চুরি করত। সে কঠোর পরিশ্রম করার পরিবর্তে রাতে যে কোনো বাড়িতে ঢুকে লুটপাট চালাত। অবাক করার বিষয় ছিল, সে কখনো ধরা পড়ত না। সে যেই বাড়িতে চুরি করতে চাইত, দিনের বেলায় সেই বাড়িটা ভালো করে দেখে নিত, আর রাতে চুরি করার জন্য সেখানে চলে যেত। একদিন দুপুরে সে গ্রামের একটি বাড়ির সামনে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ তার চোখে পড়ল, বাড়ির ভেতরে একজন বৃদ্ধ লাঠির সাহায্যে জিনিসপত্র হাতড়ে হাতড়ে এদিক ওদিক হাঁটছেন। দেখেই বোঝা যাচ্ছিল যে বৃদ্ধ লোকটি চোখে দেখতে পান না। চোরটি নিজের জুতো হাতে তুলে নিল এবং নিঃশব্দে সেই অন্ধ লোকটির বাড়িতে ঢুকে পড়ল। সে বাড়ির মূল ঘরটি ভালো করে পর্যবেক্ষণ করতে লাগল। সে দেখল ঘরের ভেতরে অনেক মূল্যবান জিনিসপত্র রাখা আছে। সে ভাবল, যদি সে এখানে চুরি করতে সফল হয় তবে সে এত ধন সম্পদ পাবে যে পরের ২-৩ বছর আর কোনো চুরি করতে হবে না। সে নিঃশব্দ পায়ে যেমন করে বাড়িতে ঢুকেছিল ঠিক সেভাবেই আবার ফিরে এলো। বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো যে এত বেশি জিনিস সে একা বের করতে পারবে না, তাই তার সাথে অন্য কাউকে নেওয়া উচিত, যাতে সে সেখান থেকে যতটা সম্ভব বেশি জিনিস চুরি করতে পারে। এই সব ভাবতে ভাবতে তার বন্ধুদের কথা মনে পড়ল, যারা তার মতোই দরিদ্র এবং ভবঘুরে ছিল, কিন্তু তারা কখনো চুরি করেনি। তারাও খুব বুদ্ধিমান ছিল, কিন্তু তাদের বুদ্ধি ভালো কাজে লাগাতো না। ফিরোজ তার বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে চলল, যেখানে তার বন্ধুরা ঘাসের উপর বসেছিল। ফিরোজ তাদের সালাম দিল এবং তাদের পাশে বসে তাদের খোঁজ খবর নিল। তারপর বলল, বন্ধুরা, আমার কাছে তোমাদের জন্য একটা কাজ আছে, যার কারণে আমরা ৩ জন রাতারাতি ধনী হতে পারবো। তোমরা সারাদিন বেকার বসে থাকো, কোনো কাজ করো না। যদি তোমরা চাও যে আগের মতো কোনো কাজও করতে হবে না এবং সম্পদও হাতে চলে আসবে, তাহলে তোমাদের আমার কথা মেনে একটা কাজ করতে হবে। শুধু আমার কথা মতো চলো, তারপর দেখো আমাদের ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ফিরোজের কথা শুনে ২ বন্ধু অবাক হয়ে গেল। এমন কি কাজ আছে যা করে তারা এত তাড়াতাড়ি ধনী হতে পারবে? তারা দুজনে এক সুরে বলল, আমাদের কি করতে হবে? ফিরোজ তখন বলল, তোমাদের দুজনকে আমার সাথে একটা বাড়িতে চুরি করতে হবে। ফিরোজের কথায় তারা দুজনেই চমকে গেল এবং সঙ্গে সঙ্গে অস্বীকার করল। তারা বলল, আমরা চুরি করব না। যদি ধরা যাক আমরা চুরি করতে রাজি হয়েও যাই, কিন্তু একটা কথা মনে রেখো, যদি চুরি করতে গিয়ে ধরা পড়ি তবে কাজী আমাদের হাত কাটতে এক মুহূর্ত দেরি করবেন না, আর পুরো গ্রামে আমাদের বদনামও হবে। তখন ফিরোজ বলল, ভাইরা, চিন্তা করো না, আমরা কোনোভাবেই ধরা পড়ব না। যেই বাড়িতে আমরা চুরি করব সেই বাড়িতে শুধু একজন বৃদ্ধ থাকেন, আর তিনি চোখেও দেখতে পান না। চুরির সময় যদি তিনি উঠেও যান তবে তিনি আমাদের দেখতে পারবেন না, আর আমরা সেখান থেকে সহজেই পালিয়ে যেতে পারব। আমি তার বাড়িতে অনেক মূল্যবান জিনিসপত্র দেখেছি, যা আমরা সহজেই চুরি করতে পারব। তবুও ফিরোজের বন্ধুরা তার কথায় রাজি হচ্ছিল না। তখন ফিরোজ তাদের বলল, তোমরা কোনো কিছুতেই হাত দেবে না। আমরা ৩ জন একসাথে ভেতরে যাব। আমি সব জিনিস চুরি করে কাপড়ের মধ্যে বেঁধে নেব। তোমরা শুধু আমাকে জিনিসগুলো বাইরে নিয়ে আসতে সাহায্য করবে। আমি তোমাদের এই কাজের জন্য এত পুরস্কার দেব যতটা চুরি করার সময় সাথে থাকলে পেত। ফিরোজ তাদের বলল, আমরা রাতের শেষ প্রহরে বৃদ্ধের বাড়িতে চুরি করতে যাব। তোমরা সন্ধ্যায় মেলা দেখার বাহানায় বাড়ি থেকে বেরিয়ে আসবে। যখন রাত হলো তখন ২ বন্ধু মেলা দেখতে যাওয়ার বাহানা করে বাড়ি থেকে বেরিয়ে এলো। তারা সরাসরি ফিরোজের বাড়িতে পৌঁছালো। ফিরোজ আগেই তার বন্ধুদের জন্য অপেক্ষা করছিল। দরজায় টোকা পড়তেই সে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এলো এবং তাদের সাথে মিলে সেই বৃদ্ধের বাড়ির দিকে চলল। বৃদ্ধের বাড়ি পাশের মহল্লাতেই ছিল। কয়েক মিনিট হাঁটার পর তারা সেখানে পৌঁছে গেল। ৩ জন একে একে দেয়াল টপকে বাড়ির উঠানে চলে এলো। বৃদ্ধটি মূল ঘর থেকে একটু দূরে একটা খাটিয়ায় শুয়েছিলেন। তারা যখন বাড়িতে লাফিয়ে ঢুকেছিল তখন তাদের আওয়াজ তিনি শুনেছিলেন, কিন্তু তিনি এমন ভান করলেন যেন তিনি কিছুই জানতে পারেননি এবং নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। বৃদ্ধকে ঘুমিয়ে থাকতে দেখে তারা ঘরের ভেতরে ঢুকল এবং চুরি করতে ব্যস্ত হয়ে পড়ল। বৃদ্ধ নিঃশব্দে উঠে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিলেন। তিনি চিৎকার করে আশপাশের প্রতিবেশীদের জড়ো করলেন। বৃদ্ধের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তার বাড়িতে ভিড় জমে গেল। তারা ৩ চোরকে ধরল এবং উঠানে থাকা একটি গাছের সাথে বেঁধে রাখল। সকালে তাদের কাজীর আদালতে পেশ করার কথা ছিল। হিশাম এবং তাবরেজ ফিরোজের দিকে তাকিয়ে বলল, আমরা তোমার জন্যই এই জায়গায় আটকে পড়েছি। যদি আমরা তোমার সাথে না যেতাম তবে এখানেও আসতাম না। আমরা কাজীর আদালতে পরিষ্কার অস্বীকার করব, আমাদের চুরি করার কোনো উদ্দেশ্য ছিল না। ফিরোজ তাদের দুজনকে বলল, অবশ্যই ভাইরা,
কাজীর আদালতে আমরা এটা স্বীকার করব না যে আসল চোর কে। যখন কাজী আসল অপরাধী কে তা ঠিক করতে পারবে না, তখন আমাদের হাত কাটা থেকে বেঁচে যাবে। পরের দিন 3 চোরকে কাজীর আদালতে পেশ করা হলো। সেখানে উপস্থিত বৃদ্ধ ব্যক্তি কাজীকে বলল, আমি অন্ধ, আর আমার একজন ছেলে আছে যে ব্যবসার জন্য অন্য শহরে গেছে। আমি বাড়িতে একা ছিলাম। আমাকে একা পেয়ে এই 3 জন আমার বাড়িতে ঢুকেছিল, কিন্তু খোদার কিছু অন্যরকম ইচ্ছা ছিল। আমি আপনাকে অনুরোধ করছি এই 3 জনের হাত কেটে দিন, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি চুরি করার আগে 1000 বার ভাবে। এবার কাজী এই চোরদের দিকে তাকিয়ে বলল, তোমাদের নিজের সাফাইয়ে কিছু বলার আছে? তখন প্রত্যেক বন্ধু বলতে লাগলো, আমি চোর নই, আমি এই 2 জনের কথায় তাদের সঙ্গ দিয়েছি। 3 জন বন্ধু একে অপরকে অপরাধী প্রমাণ করতে চাইছিল, যার কারণে কাজীর পক্ষে আসল অপরাধী কে তা ঠিক করা কঠিন হয়ে পড়ল। বৃদ্ধটি আবারও কাজীকে বললেন, এখন আমার কথা শুনুন এবং এই 3 জনেরই হাত কেটে দিন। কিন্তু কাজী বলল, এদের মধ্যে তো কেউ স্বীকারই করছে না যে আসল চোর কে, প্রত্যেকেই অন্যের ওপর দোষ চাপাচ্ছে। কাজী আবারও চোরদেরকে বলল, তোমাদের মধ্যে যে চোর সে নিজের অপরাধ স্বীকার করে নাও, নয়তো পরে ভালো হবে না। কাজী তাদের রাজি করানোর জন্য সম্ভাব্য সব চেষ্টা করল, কিন্তু তারা নিজেদের সিদ্ধান্তে অনড় হইল। কাজী হতাশ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না যে কিভাবে তাদের শাস্তি দেবেন। কাজী তাদের পরীক্ষা নেওয়ার চেষ্টা করলেন। কাজী বাবুর্চিকে তাদের জন্য খাবার পরিবেশন করতে বললেন। প্রথমে ফিরোজকে মাংস দেওয়া হলো। সে এক টুকরো খেয়েই থুথু ফেলে দিল এবং বলল, এটা কুকুরের মাংস। কাজী অবাক হয়ে গেলেন। কাজী সঙ্গে সঙ্গে বাবুর্চিকে জিজ্ঞাসা করল, এটা কি সত্যিই কুকুরের মাংস? বাবুর্চি বলল, না কাজী সাহেব, এটা কুকুরের মাংস নয়, আপনি নিশ্চিন্তে তদন্ত করাতে পারেন। কাজী সঙ্গে সঙ্গে সেই কসাইকে ডেকে পাঠালেন যার দোকান থেকে মাংস কেনা হয়েছিল। কাজী কসাইকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার দোকানে কুকুরের মাংস বিক্রি করো? এর জন্য তুমি শাস্তি পাবে। এটা শুনে কসাই ভয় পেয়ে গেল এবং বলল, কাজী সাহেব, এটা ছাগলের মাংসই ছিল। আসলে যখন এই ছাগলটা জন্মেছিল তখন তার মা মারা গিয়েছিল। তখন আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে তাকে লালন পালন করব। একদিন এই ছাগলটা নিজেই একটা কুকুরের নিচে বসে দুধ খেতে লাগলো। যখন আমি এই দৃশ্য দেখলাম তখন তাকে বাধা দিলাম না। তারপর সে রোজ ওই কুকুরির দুধ পান করত এবং ওই কুকুরির দুধ পান করেই বড় হয়েছে। তার কিছু আচরণ কুকুরের মতোই ছিল। সম্ভবত এই কারণেই তার মাংস থেকে কুকুরের গন্ধ আসছে। ফিরোজের জ্ঞানের ওপর কাজী অবাক হয়ে গেলেন। এবার দ্বিতীয় বন্ধু হিসামকে দুধ দেওয়া হলো। হিসাম দুধ পান করার আগে সেটা শুঁকে একপাশে রেখে দিল এবং বলল, আমি এই দুধ পান করতে পারবো না। কাজী জিজ্ঞাসা করলেন, এর কি কারণ? হিসাম বলল, এই দুধ বিষাক্ত, এতে বিষ মেশানো আছে, তাই আমি এটা পান করতে পারবো না। কাজী আবারও বাবুর্চির দিকে তাকিয়ে তাকে দুধ পরীক্ষা করতে বললেন। বাবুর্চি অন্য একটা পাত্রে দুধ ঢেলে দিল। যখন সে পুরো পাত্র খালি করল তখন তার ভেতরে একটি মৃত টিকটিকি পড়েছিল। কাজী আবারও চমকে গেলেন। এবার তৃতীয় বন্ধু তাবরেজের পালা। তাকে ছোলা পরিবেশন করা হলো, কিন্তু সেও খেতে অস্বীকার করল এবং বলল, এই ছোলাগুলো আগে কোনো ঘোড়া খেয়েছে এবং তার বাকি থাকা ছোলা এখন আমাকে পরিবেশন করা হয়েছে। কাজী অবাক হয়ে বাবুর্চির দিকে তাকালেন। বাবুর্চি বলল, বোধহয় সে সত্যি বলছে। গতকাল আমি আপনার ঘোড়াকে যে থলিতে ছোলা দিয়েছিলাম সেই থলিটা আমি গিয়ে বাবুর্চিখানা রেখে দিয়েছিলাম। সেখানে আরও একটা থলি রাখা ছিল। আমার মনে নেই যে আমি ঘোড়ার সামনে কোন থলিটা রেখেছিলাম। সম্ভবত আমি সেই থলি থেকেই ছোলা বের করেছিলাম যেখান থেকে ঘোড়া খেয়েছিল। এবার কাজী চিন্তায় পড়ে গেলেন। এই 3 জনই খুব বুদ্ধিমান, এদের মধ্যে আসল চোরকে খুঁজে বের করা খুব কঠিন। কাজী 3 জনকে ধরে কারাগারে রেখে দিলেন এবং বাড়িতে এসে ভাবতে লাগলেন যে কিভাবে তিনি আসল চোরকে ধরবেন। কাজীর ছেলে তার কাছেই বসেছিল। বাবাকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করল, বাবাজান, আপনি কি নিয়ে চিন্তিত? তখন কাজী তার কাছে পুরো ঘটনা খুলে বললেন। তখন কাজীর ছেলে বলল, বাবাজান, আমাকে একবার সুযোগ দিন, হয়তো আমি আপনাকে আসল চোর খুঁজে দিতে পারবো। কাজী তার ছেলেকে একটা সুযোগ দিলেন। পরের দিন সকালে আবারও 3 বন্ধুকে কাজীর সামনে পেশ করা হলো। কাজীর ছেলে 3 জনের দিকে মনোযোগ দিয়ে দেখল এবং হেসে বলল, আমি তোমাদের একটা গল্প শোনাতে চাই। একটা শহরে এক মেয়ে তার স্বামীর সাথে থাকত। সে একটা চিঠি পেল যাতে লেখা ছিল যে তার বাবা খুব অসুস্থ, তার স্বামীর কাছেও কোনো টাকা ছিল না। তখন সে তার মহিষ বিক্রি করে তার স্ত্রীকে টাকা দিল এবং তার বাবার কাছে পাঠিয়ে দিল। রাস্তায় তাকে একজন খারাপ প্রকৃতির লোক দেখতে পেল
মেয়েটিকে একা পেয়ে সে তার সম্মান নষ্ট করার চেষ্টা করল, কিন্তু মেয়েটি কাঁদতে লাগলো এবং তাকে বলল, খোদার দোহাই আমাকে যেতে দাও, তোমার বাড়িতেও নিশ্চয়ই মা বোন আছে। এই লোকটার মনে দয়া হলো এবং তাকে যেতে দিল। মেয়েটি সেই লোকটিকে ধন্যবাদ জানালো এবং তার যাত্রা চালিয়ে গেল। কিছুক্ষণ সে যাত্রা করার পর রাস্তায় তাকে কিছু চোর ঘিরে ধরল। তারা তাকে বলল, তোমার কাছে যা আছে সব আমাদের দিয়ে দাও, যদি তুমি এটা না করো তবে আমরা তোমাকে বেঁধে রাখব। মেয়েটি বলল, আমার কাছে যে টাকা আছে সেটা আমি আমার বাবার চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি, যদি তোমরা আমার কাছ থেকে সেই টাকা নিয়ে নাও তবে আমার বাবা মারা যাবেন, খোদার দোহাই আমাকে যেতে দাও। এই চোরদের সর্দারের মনে দয়া হলো এবং সে মেয়েটিকে যেতে দিল। এবার মেয়েটি শহরে পৌঁছে তার বাবার চিকিৎসা করালো এবং তিনি সুস্থ হয়ে উঠলেন। এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তারপর কাজীর ছেলে তিনজনকে প্রশ্ন করল, এই মেয়েটার ওপর সবচেয়ে বড় উপকার কে করেছিল? প্রথমে সে তাবরেজকে জিজ্ঞাসা করল। তাবরেজ বলল, তার স্বামী। যদি তার স্বামী মহিষ বিক্রি করে তাকে টাকা না দিত তবে সে তার বাবার কখনো চিকিৎসা করাতে পারত না। এবার কাজীর ছেলে হিসামের কাছে গেল এবং তাকে বলল, তুমি বলো মেয়েটির ওপর সবচেয়ে বড় উপকার কে করেছিল? হিসাম বলল, মেয়েটির ওপর সবচেয়ে বড় উপকার সেই খারাপ প্রকৃতির লোকটি করেছিল, যে মেয়েটির কোনো ক্ষতি করেনি এবং তাকে যেতে দিয়েছিল, কারণ একটা মেয়ের সম্মান তার জীবনের চেয়েও বেশি মূল্যবান। এরপর কাজীর ছেলে তৃতীয় ব্যক্তি ফিরোজের কাছে গেল এবং তাকে বলল, তুমি বলো তার ওপর সবচেয়ে বড় উপকার কে করেছিল? ফিরোজ বলল, এই মেয়েটির ওপর সবচেয়ে বড় উপকার সেই চোর করেছিল। যদি সেই চোর সেই মেয়েটির কাছ থেকে সমস্ত সম্পদ ছিনিয়ে নিত তবে সে তার বাবার কখনো চিকিৎসা করাতে পারত না, তাই সবচেয়ে বড় উপকার চোর করেছিল। তখন কাজীর ছেলে তার বাবাকে বলল, এই ব্যক্তি আসল অপরাধী। কাজী অবাক হয়ে গেলেন এবং তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে জানলে যে সে অপরাধী? তখন তার ছেলে উত্তর দিল, একজন মানুষ যে অভ্যাসের মালিক হয় সে সেই গুণের মানুষদেরই পছন্দ করে। এই কারণেই এই ব্যক্তি একজন চোরের ভালো দিকটা পছন্দ করেছে এবং তার প্রশংসা করেছে। এরপর কাজী তার সৈন্যদের আদেশ দিলেন যে তারা ফিরোজকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করুক। ফিরোজ আগেই চোর প্রমাণিত হয়ে গিয়েছিল। সামান্য মারধরের পরই সে তার অপরাধ স্বীকার করে নিল। বেশি তদন্তের পর প্রমাণিত হল যে ফিরোজই আসল চোর, আর তার বাকি দুই বন্ধু সম্পদ নিয়ে যেতে তাকে সাহায্য করেছিল। কাজী ফিরোজের হাত কেটে দিলেন এবং বাকি দুজনকে 7 বছরের কারাদণ্ড দিলেন। তো প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে চোরের সাহায্যকারী ব্যক্তি নিজেও ততটাই দোষী হয় যতটা আসল চোর, কারণ খারাপ কাজকে সাহায্য করাও খারাপ কাজ করার সমান। যদি কোনো ব্যক্তি চোরকে সাহায্য করে, তাকে লুকায় বা তার অপরাধের ওপর পর্দা দেয়, তবে সে ন্যায়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। এমন ব্যক্তি শুধুমাত্র নিজেকেই পাপের মধ্যে জড়ায় না, বরং সমাজে অপরাধ ছড়ানোর মাধ্যমও হয়ে ওঠে। এটা সত্যি যে খারাপ কাজকে সাহায্যকারীও খারাপ পরিণতি থেকে বাঁচতে পারে না। চোরের সাহায্যকারীর হয়তো সময় মতো ক্ষতি নাও হতে পারে, কিন্তু একদিন সেও ধরা পড়ে। যদি আমরা চাই যে আমাদের পরিবেশ ন্যায় এবং ইনসাফের ওপর প্রতিষ্ঠিত থাকুক, তবে আমাদের শুধু খারাপ কাজের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে না, বরং কার্যকারীভাবে তার প্রতিরোধের জন্য দাঁড়াতে হবে। সমাজের উন্নতি তখনই সম্ভব যখন আমরা সত্য এবং ন্যায়ের সাথে থাকব এবং জুলুমের বিরুদ্ধে দৃঢ় থাকব, তা যে রূপেই হোক না কেন। আমাদের নিজেদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করতে হবে যে যদি আমরা কোনো খারাপ কাজকে উপেক্ষা করি বা নীরব দর্শক হয়ে থাকি, তবে আসলে আমরাও সেই খারাপ কাজের প্রসারে অংশগ্রহণ করছি। একইভাবে আমাদের প্রতিদিনের জীবনেও সতর্ক থাকার প্রয়োজন আছে। কখনো কখনো মানুষ অজান্তে এমন কাজ করে ফেলে যা পরে তাদের জন্য মারাত্মক সমস্যার কারণ হতে পারে। উদাহরণস্বরূপ, কখনো কোনো অপরিচিত ব্যক্তির কথায় তার কোনো ব্যাগ, থলি বা অন্য কোনো জিনিস তোলার ভুল করবেন না। সে যতই অসহায়ত্ব প্রকাশ করুক বা যতই সহানুভূতি জাগানোর চেষ্টা করুক, হতে পারে সেই জিনিসটি চুরি করা বা কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে। আর যদি আপনি না জেনে সেই জিনিসটি তুলে নেন, তবে আপনি নিজেই কোনো বড় সমস্যা বা আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন। অনেক সময় এমনও হয় যে অপরাধের আসল অপরাধীরা বেঁচে যায় এবং নিরীহ মানুষ কোনো দোষ ছাড়াই শাস্তি ভোগ করতে বাধ্য হয়। তাই এটা জরুরি যে আমরা নিজেরাই সতর্ক থাকি এবং অন্যের বিষয়ে সতর্ক করি, যাতে কোনো ব্যক্তি প্রতারণা, চালাকি বা কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের শিকার না হয়। একটি দায়িত্বশীল এবং শৃঙ্খল সমাজ তখনই অস্তিত্বে আসতে পারে যখন প্রতিটি ব্যক্তি শুধুমাত্র নিজের নয়, বরং অন্যের ভালোর জন্য দায়িত্বশীল আচরণ করে।